শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের জাতীয় জীবনে হাজার বছর ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন 1971 সালের এই দিনে আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছিলাম। সেই বিজয়ের দিন আমাদের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের কুমিল্লা সুযোগ্য জেলা প্রশাসক জনাব হাসানুজ্জামান কল্লোল, উপস্থিত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, আজকের সভা উপস্থিত যাকে এই প্রজন্মের সন্তানরা এর আগে কুমিল্লায় কখনো দেখার সুযোগ হয় নাই, সেই ছাত্র জীবনে যার পেছনে দাঁড়িয়ে রাজনীতি করেছে, আমাদের স্বাধীনতার গর্বিত সন্তান কুমিল্লা, যাকে নিয়ে অহংকার করার মতো সুযোগ আছে, স্বাধীনতার পতাকার রূপকার আমার শ্রদ্ধেয় নেতা বাবু শিবনারায়ণ দাস। আজকের সভা উপস্থিত আছেন আমাদের আরেক বীর সন্তান। আমরা যখন মুক্তিযুদ্ধ করি, আমরা যখন ভারতবর্ষে যাই, আমরা যখন মুক্তিযুদ্ধকে সংগঠিত করি, সেই সময় যাতে বাংলার মানুষ হতাশায় না ভোগে, আমরা প্রথম স্বাধীন বাংলার পক্ষ থেকে যে পত্রিকা তৈরি করেছিলাম, সেই পত্রিকার সাব এডিটর, পরবর্তী পর্যায়ে এডিটর আমার আরেক শ্রদ্ধেয় নেতা SM হলের ভিপি জনাব সৈয়দ আহমদ ফারুক উপস্থিত আছেন। ছাত্র জীবনে যার সাথে আমি রাজনীতি করেছি, কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি জনাব অ্যাডভোকেট রুস্তম আলী উপস্থিত আছেন। আমাদের আদর্শ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতা অধ্যক্ষ আব্দুর রৌফ, এখানে আছেন ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা কলেজের অধ্যক্ষ, আছেন আমার মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেক সহযোদ্ধা বন্ধুরা, আমার প্রিয় কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভাই বোনেরা। আমরা হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন ছিল আমাদের 1971 সালের এই 16 ডিসেম্বর। এই জাতির স্বাধীনতার জন্য অনেকেই চেষ্টা করেছে। আমাদের এই জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য পৃথিবীর বাঁশের কেল্লা তৈরি করেছে, স্বাধীনতা দিতে পারে নাই। আমাদের এই জাতির স্বাধীনতার জন্য মাস্টারদা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠন করেছে, স্বাধীনতা দিতে পারে নাই। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জয়গান গিয়ে জীবন দিয়েছে, স্বাধীনতা দিতে পারে নাই। আমাদের প্রীতিলতা ওয়ার্দার শান্তি সমিতি চেষ্টা করেছে, স্বাধীনতা দিতে পারে নাই। নেতাজি সুভাষ বোস বলেছে রক্ত দাও আমি স্বাধীনতা দেব, দিতে পারে নাই। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিল আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদেরকে দিয়ে গেছে। আজকে সেই দিন আমরা বাঙালির বিজয় ছিনিয়েছিলাম, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এখানে আমার সাথে সহযোদ্ধার অনেকে আছে। আজকে কিছুক্ষণ আগে আরেক জায়গা থেকে বলা হচ্ছে ঘোষক জিয়া, উনি বক্তব্য দিয়ে গেছেন আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা যে মুক্তিযুদ্ধ করেছি একদিনে শুরু হয় না, 52 থেকে শুরু হয়েছে, পর্যায়ক্রমিকভাবে 52, 56, 69, 70 আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য স্লোগান তুলেছিলাম পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আমরা বলেছিলাম ঢাকা পেন্ডি ঢাকা ঢাকা। আমরা বলেছিলাম বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করো। হঠাৎ করে হয় নাই, ঘুম থেকে উঠে আমরা স্বাধীনতা অর্জন করে যাই। আমাদের পাকিস্তানের 23 বছর এই দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে বাঙালি জাতি একদিন পৃথিবীর অন্যান্য জাতির মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি তোমার মতো সমৃদ্ধিশালী মানুষ।
এই স্বপ্ন দেখলেন আমাদের প্রিয় জাতির জন্য বঙ্গবন্ধু এই একটি স্বপ্ন দেখার জন্য পাকিস্তানের 23 বছরের মধ্যে 14 বছর কারাগারে জীবনযাপন করেছেন। আমরা বঙ্গবন্ধুর পক্ষে ছাত্রলীগের কর্মী হিসাবে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে এই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য পথে প্রান্তরে আমরা কাজ করেছি। আমরা 70-এর নির্বাচনে জয়লাভ করেছি। এই দেশের 98% ভোট বঙ্গবন্ধুর পক্ষে পড়েছিল। জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার পরই বঙ্গবন্ধু বলেছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যদি 70-এর নির্বাচন না হতো, আমরা যদি এইভাবে না বলতে পারতেন বঙ্গবন্ধু, অনেক কথা আছে ইতিহাসে, সেগুলো আমি বলতে চাই না। জাতির ঐক্যবদ্ধ, জাতির ম্যান্ডেট দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে বলেছিলাম, আমরা মুক্তিযুদ্ধ যেভাবে করেছি একটি সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে। আমাদের সেই সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। যারা আজকে এই দেশের মানুষকে বিভ্রান্ত করতে চান, সেই সরকারের নাম যদি ঘোষণা দিয়ে হতো তাহলে তো জিয়ানগর সরকার হওয়ার কথা ছিল। সেই সরকারের নাম নিয়ে মুজিবনগর সরকার। সেই সরকারের রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের প্রিয় নেতা। সেই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, সেখানেও তো জিয়ার কোনো নাম ছিল না। সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, সেখানেও তো জিয়ার কোনো কথা ছিল না। সেই সরকারের সেনাবাহিনীর প্রধান ছিল, সেই প্রধান জিয়াউর রহমান ছিলেন না। সেই সরকারের প্রধান ছিল সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এম.জি. ওসমানী। তাকে জাতিকে বিভ্রান্ত করার জন্য বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে ইতিহাসের বিকৃতি ঘটিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলা হয় ঘোষক জিয়া। পৃথিবীতে অনেক জাতি মুক্তিযুদ্ধ করেছে, চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধ হতে পারে নাই। যদি আমরা নিয়মতান্ত্রিক ভাবে একটি সরকারের অধীনে মুক্তিযুদ্ধ সংগঠিত করতে না পারতাম, যদি বাংলার মানুষের ম্যান্ডেট মানিয়ে বঙ্গবন্ধু এমন ঘোষণা দিতেন, যদি সরকার গঠন না করে আমরা ঘোষণা দিতাম, আমরা মুক্তিযুদ্ধ হতে পারতাম না, বিচ্ছিন্নতাবাদী হতে হতো আমাদেরকে। একটা নিয়মতান্ত্রিক সরকার থাকার কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি। পৃথিবীর অন্যান্য দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমাদেরকে রসদ দিয়েছে, আমাদেরকে অস্ত্র দিয়েছে, আমাদেরকে খাবার দিয়েছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা সেইভাবে একটি নিয়মতান্ত্রিক সরকারের মাধ্যমে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। যদি এভাবে না করতে পারতাম, যদি হঠাৎ করে কেউ একজন মেজর সাহেব ঘোষণা দিতেন, আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম। পৃথিবীতে অনেক দেশ এমন আছে, মেজর সাহেব, জেনারেল সাহেব ঘোষণা দিয়েছেন, তারা বিচ্ছিন্নতাবাদী হয়ে গেছে, তারা মুক্তিযুদ্ধ হতে পারে নাই। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, এই ডিসেম্বর মাসে যখন পাক বর্বর বাহিনী উপলব্ধি করলো এই দেশ তারা রাখতে পারবে, তখন এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা হত্যা করা শুরু করলো। আমরা গত পরশুদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছি। আমরা দেখেছি পাক বর্বর বাহিনী গ্রামে গঞ্জে যে ক্যাম্প তৈরি করে আমাদের মানুষের উপর নির্যাতন করেছে, সেই পাক বর্বর বাহিনী যাওয়ার প্রাককালে, সারেন্ডার করার প্রাককালে সেই স্কুল, সেই প্রতিষ্ঠান ধান পাউডার দিয়ে জ্বালিয়েছে, পুড়িয়ে দিয়ে গেছে। পাক বর্বর বাহিনী আমাদের রাস্তাঘাট পোল ধ্বংস করে দিয়ে গেছে। তারা আমাদেরকে একটি পোড়ামাটি দিতে চেয়েছিল। আমরা মুক্তিযুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, একটা পোড়া মাটির উপর আমাদের নেতা জাতির জন্য বঙ্গবন্ধু ক্ষমতায় আসতেন। রাষ্ট্রীয় কোষাগার শূন্য, 8 পাউন্ড নিয়ে আমাদের সরকার গঠন করতে হলো, মাত্র 8 পাউন্ড। সেই সময় যখন 500 কোটি টাকার বাজেট ছিল না, তখন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 70-এর নির্বাচনের ওয়াদা, যে ওয়াদা করে আমরা ভোট দিয়েছিলাম, সেই ওয়াদা বরখেলাপ করেন নাই। একটি পোড়ামাটির সরকার, বিধ্বস্ত সরকার, রাস্তাঘাট পোল যেখানে ধ্বংস, সেই সরকার গঠনের পর আমরা 70-এ যখন মানুষের কাছে ভোট চেয়েছিলাম, আমরা বলেছিলাম বঙ্গবন্ধুর পক্ষে রায় দিন। বঙ্গবন্ধুর পক্ষে রায় দিলে 25 বিঘা পর্যন্ত জমি খাজনা মওকুফ করা হবে। আমরা বলেছিলাম বঙ্গবন্ধুর পক্ষে রায় দিলে
বাজার থেকে ইজরাদারি প্রথা উচ্ছেদ করা হবে। আমরা বলেছিলাম আমার দেশের নিরন্ন কৃষক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বঙ্গবন্ধুর পক্ষে রায় দিলে আমরা কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করব। একটি বিধ্বস্ত দেশের দায়িত্বভার গ্রহণ করার পর আমাদের প্রিয় নেতা তার ওয়াদার বরখেলাপ করেন নাই, ক্ষমতা এসে 25 বিলিয়ন জমির খাজনা মওকুফ করে দিলেন। বাজার থেকে ইজরাদারি প্রথা উচ্ছেদ করলেন। আমাদের দেশে কৃষি সম্পদকে কৃষক যেন ফসল ফলাতে পারে বিনামূল্যে ড্রিপ টিউবওয়েল পাওয়ার পাম্প সরবরাহ করা হলো। যখন আমাদের জাতীয় অগ্রগতির দিকে যাচ্ছে, মুক্তিযুদ্ধকালীন সময় যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা তারা উপলব্ধি করলো যদি শেখ মুজিব বেঁচে থাকে তাহলে জাতিকে আমরা দাবিয়ে রাখতে পারবো না। 1975 সালের 15 আগস্টের কাল রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এই হত্যার মধ্য দিয়ে একটি মানুষকে হত্যা করা হয় নাই, একটা পরিবারকে হত্যা করা নাই, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে। আমরা সব ছিল আমাদের মাতৃভূমি ছিল, 54,000 বর্গমাইল দেশ ছিল, আমাদের মুক্তিযুদ্ধের আমরা ছিলাম। একটা শেখ মুজিব না থাকার কারণে আমরা জাতি আমাদের স্বাধীনতার চেতনা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে স্বাধীনতার 43 বছর পরে আমরা যখন দেখি খালেদা জিয়া কুমিল্লার মিটিং করার জন্য ওই জামাত শিবিরের কর্মীদেরকে টাউন হলের মাঠে আনতে হয়, একটা শেখ মুজিব না থাকার কারণে এই অবস্থা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন 1998 সালে ম্যানসন ম্যান্ডেলা আফ্রিকার কোন এক জায়গায় বক্তব্য দিয়ে সেমিনারে বক্তব্য দিয়ে বলেছিলেন এই প্রজন্মের শিশুদেরকে শিক্ষিত করতে পারলে আগামী প্রজন্মে একটি শিক্ষিত জাতি তৈরি হবে। যে ম্যানসন ম্যান্ডেলা 98 সালে যেটা উপলব্ধি করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1973 সালে এই উপলব্ধি করেছিলেন যে প্রজন্মের সন্তানদেরকে শিক্ষিত করতে পারলে আগামী প্রজন্মে আমরা একটা শিক্ষিত জাতি তৈরি করতে পারবো। যখন আমার রাষ্ট্রীয় বাজেট 5,000 কোটি টাকাও ছিল না, সেই সময় 1973 সালে একটি আইনের মাধ্যমে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে রাষ্ট্রীয়করণ করা হলো। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সরকারি কর্মচারী করা হলো, রাতের কোষাগার থেকে বেতন দেওয়া হলো, বিনামূল্যে আমরা বই পুস্তক বিতরণ করা শুরু করলাম। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কোথায় আমরা গিয়েছি? শুধু একটা এই প্রাইমারি স্কুলের উদাহরণ দিলে আপনারা বলবেন। আমাদের ক্লাস 5 পর্যন্ত বিনামূল্যে বই আমরা বিতরণ করেছি 73 সাল পর্যন্ত। 75 সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আমরা ক্লাস 6-এর ছেলেদের কাছে বই দিতে পারি নাই। ক্লাস 6-এর ছেলেদের কাছে বই দিতে আমাদেরকে এই জাতিকে প্রায় 32 বছর অপেক্ষা করতে যাওয়ার জন্য শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার যখন আমরা এনেছি, এখন আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের সন্তানদেরকে বিনামূল্যে বই পুস্তক দিয়ে এই জাতিকে শিক্ষিত করার চেষ্টা করতে চাই। একটা ছোট্ট উদাহরণ দিলাম, একটা শেখ মুজিব হত্যার কারণে আমরা ক্লাস 6-এর ছেলেদের কাছে বই দিতে পারি। আমরা অনেক চলে উত্তারে হয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে অনেক কিছু পরিবর্তন আমরা দেখেছি। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে যে বাংলাদেশ বেতার আমরা তৈরি করেছিলাম, বঙ্গবন্ধু হত্যার পরে তাকে রেডিও বাংলাদেশ পরিণত করা হয়েছে। আমরা যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে আমরা যে বন্দর তৈরি করেছিলাম সেটাকে পোর্ট বলা হচ্ছে, পোর্ট চালনা, আমরা বন্দর চালনা বলেছিলাম। যে ওই 52 সালে যেমনি আঘাত আনা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আবার আমাদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা অনেক চড়াই উত্তর করেছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বারবার গণতান্ত্রিক আন্দোলন করতে হয়েছে। আমি দীর্ঘ বক্তব্য করবো না আপনাদের সামনে। আমরা এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমরা দেখলাম নির্বাচন আসলেই সমস্যা সৃষ্টি হয়। আমাদের নেত্রী তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। আমরা একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেছিলাম যে জাতীয় সংসদের বিলের মাধ্যমে আমাদের নির্বাচনকালীন সময় একটি তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হবে একটা নির্বাচন করে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা কি দেখলাম? সেই তত্ত্বাবধায়ক সরকার আসলো সাংবিধানিকভাবে। আসার পর তারা বলল
আমরা সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, জনসমর্থিত না, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সংসদের আইনের মাধ্যমে আমরা তত্ত্বাবধায়ক সরকার করলাম। সেই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে তারা বললেন যে আমরা সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নস্যাৎ করে দেওয়ার জন্য আমরা যেভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সাজিয়েছিলাম সেটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য রাষ্ট্রের রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে আমাদেরকে আবার মাঠে নামতে হয়েছে। আমরা আবার আন্দোলন সংগ্রাম করলাম। সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো, 3 মাসের জায়গায় 2 বছর তারা ক্ষমতা দখল করে রাখে। ক্ষমতা দখল করে রাজনীতির প্রক্রিয়া নস্যাৎ করে দেওয়ার জন্য আমরা দেখলাম কি 96 সালে চুরি করলো তারেক জিয়া, লুট করলো কোকর, লুট করলো খালেদা জিয়া, গ্রেপ্তার করলো শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার, লুট করলো সাদেক হোসেন খোকা, গ্রেপ্তার হলো চট্টগ্রামের সন্তান মহিউদ্দিন চৌধুরী। এভাবে গ্রেপ্তার করে তারা ভেবেছিল রাজনীতির প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া যাবে। যে বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল আন্দোলনের সুমোচনা আমরা করেছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আমাদের শিবনারায়ণ দাস যে পতাকা তৈরি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা সেই পতাকা উড্ডীন করেছিলাম স্বাধীনতার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিকে তত্ত্বাবধায়ক সরকার কোমরে রশি বেঁধে এনে জাতির সামনে অপমান করার জন্য টেলিভিশনে তাদের মিথ্যে স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গ্রেপ্তার করে টেলিভিশনের সামনে এনে মিথ্যে স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার জন্য, রাজনীতির প্রক্রিয়া নস্যাৎ করার জন্য আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে পর্যায়ক্রমিকভাবে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। যখন জাতি হতাশগ্রস্ত, সারা জাতি যখন উপলব্ধি করছে দেশটা আসলে কোথায় যাচ্ছে, আমরা কি আবার পাকিস্তান হয়ে যাব, নাকি আবার বারবার প্রত্যক্ষ এবং পরোক্ষ সামরিক হস্তক্ষেপের কারণে আমাদের আবার বার্মা হয়ে যাবে? মানুষ বলা বলা শুরু করলো আমরা 20 বছর পিছিয়ে গেলাম, আমরা ওদের 20 বছর পিছিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের শুভ সূচনা হলো, জাতীয় এবং আন্তর্জাতিক প্রেশার পড়লো, শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হলো। আমাদের প্রিয় নেত্রী হতাশগ্রস্ত জাতির সামনে এক নতুন প্রত্যাশা আলো জ্বালিয়ে দিলেন ভিশন 2021। 21 সালের বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ চাই যাই বাংলাদেশের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের বিনির্মাণের জন্য আমাদের 2 লক্ষ মা-বোন তার সম্ভ্রম হারিয়ে ফেলেছে। আমরা সেই বাংলাদেশ চাই, আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন যে এই বাঙালিরা একদিন পৃথিবীতে অন্যান্য জাতির মতো মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে পাকিস্তানের 23 বছরে আমরা পাকিস্তানের সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি বাঙালি তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছরে আমাদের একজন বাঙালি পাকিস্তানের ক্যাবিনেট সেক্রেটারি হতে দেওয়া হয় নাই। পাকিস্তানের 23 বছরে একজন সেক্রেটারি, সেন্ট্রাল গভর্নমেন্ট একজন সেক্রেটারি বলতে বাঙালি হতে দেয় নাই। পাকিস্তানের 23 বছরে পূর্ব পাকিস্তানের 17টি জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বাঙালি হতে পারে নাই। এই কুমিল্লায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বাঙালি ছিল মুক্তিযুদ্ধের সময়। সকল জেলায় জেলা প্রশাসক বাঙালি ছিলেন না। বাঙালি থাকার কারণে আমরা যখন অসহযোগ আন্দোলন শুরু করলাম, এই জেলার জেলা প্রশাসক কাঞ্চল হোসেন, পুলিশ সুপার কবিরউদ্দিন আমাদের সাথে নিয়মতান্ত্রিকভাবে যোগাযোগ রক্ষা করতেন। কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আন্দোলনকে, সেই পরিকল্পনায় তারও অংশীদার ছিলেন আমাদের সাথে। বাঙালি হওয়ার অপরাধে তাদেরকে ওই 1971 সালে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। আজকে বলতে চাই, আজকে আমাদের পাকিস্তানের 23 বছরে একজন ক্রিকেট প্লেয়ারও বাঙালি তৈরি করতে দেয় নাই। আজকে যখন আমাদের বেঙ্গল টাইগাররা সেই পাকিস্তানের ক্রিকেট প্লেয়ারদেরকে হারিয়ে দেয়, তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে। যখন আমাদের দেশে পাকিস্তান আমলে একজন সামরিক বাহিনীর জেনারেল তৈরি করতে দেয় নাই, যখন আমার দেশের সোনার ছেলেরা আন্তর্জাতিক শান্তি মিশনের নেতৃত্ব করে, তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। আজকে সুদীর্ঘ পথ পরিক্রমায় আমাদের প্রিয় নেত্রী
আজকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছে। আপনারা জানেন, আমরা যখন 2008 সালে নির্বাচনে আসি তখন সার্বিকভাবে দেশ অবস্থা কি ছিল। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দেশের বিবেকবান মানুষ বলা শুরু করেছিল যে আমরা ওদের 20 বছর পিছিয়ে যাচ্ছি। আমাদের এক্সপোর্ট বিল দেওয়ার জন্য আমাদের স্টেট ব্যাংকে কোনো টাকা ছিল না, 3 মাস লাগতো একটা এক্সপোর্ট বিল পাস করতে। আমরা মাত্র 6 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ 21 সালের রূপকল্প নিয়ে যখন কাজ শুরু করলাম, আজকে আমাদের দেশে রিজার্ভ হচ্ছে 22 বিলিয়ন প্লাস। আমরা যখন ক্ষমতা এসেছিলাম আমাদের দেশে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল 41 জন। মাত্র এই 6 বছরে আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বে এই দেশে আমরা সকলে মিলে একত্রবদ্ধভাবে কাজ করার কারণে মাত্র 6 বছরে আমরা এটাকে কমিয়ে আজকে 24% আনতে সক্ষম হয়েছে। আমাদের শিশু শিক্ষার হার আজকে 99.4% আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। আজকে আমাদের জনগণের সংখ্যা আমরা কমিয়ে আনতে পেরেছি। আমরা 21 সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখে কাজ শুরু করলাম, আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বে এই দেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা যখন ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছে, তখন আমরা আজকে চিন্তা করতে শুরু করেছি আমাদের 21 সাল পর্যন্ত মধ্যমায়ের দেশের জন্য অপেক্ষা করতে হবে না, তার পূর্বে আমাদের দেশকে আমরা মধ্যমায়ের দেশে পরিণত করতে পারব। এবং নতুন আঙ্গিকে আবার স্বপ্ন দেখালেন আমাদের নেত্রী। তিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আজকে নতুনভাবে আমাদের জাতির কাছে বলেছেন 41 সালের ধনী দেশ হিসেবে আমাদেরকে তৈরি করতে চান। সেই রকমই আমরা কাজ শুরু করেছি। এবং যখন আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা সূত্র হলো, আপনারা খেয়াল করে দেখলেন আমরা গত নির্বাচনে 8 সালের নির্বাচনে আমরা ভোট দেওয়ার আগে বলেছিলাম যে আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা যুদ্ধ অপরাধের বিচার করব, জাতির কলঙ্কিত মানুষদেরকে আমরা বিচার করব, জাতির কলঙ্ক মুক্ত করব। এই দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। জাতীয় সংসদে আমরা আইন তৈরি করেছি, আইন তৈরি করে বিল পাস করেছি। এই জাতির 15 কোটি মানুষের প্রতিনিধিরা যখন এই বিল পাস করেছে, যুদ্ধ অপরাধের বিচার কার্যক্রম আমরা চালু করব। যখন আমরা ট্রাইব্যুনাল করলাম, বিচার কার্যক্রম শুরু করলাম, তখন আন্তর্জাতিক চক্রান্তকারীরা এই দেশীয় এজেন্টরা একটু লড়ে চড়ে বসা শুরু করলেন। ওনারা আমাদের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য যুদ্ধ অপরাধের বিচারের নামে সারা দেশে বলা শুরু করলেন রাজনৈতিকভাবে নাকি আমরা ওদেরকে বিচার কার্য করছি। এটা তো ওই কাদের মোল্লা না, আরেক কাদের মোল্লা। আমরা যখন ফাঁসি দিলাম, পাকিস্তানের জাতীয় পরিষদের একটা সার্টিফিকেট দিলেন কাদের মোল্লা কোন কাদের মোল্লা। তারা একটা নিন্দা প্রস্তাব দিয়েছে আমাদের বিরুদ্ধে। আমাদের দেশের যুদ্ধবরোধের বিচার করার পর পাকিস্তানের জাতীয় সংসদ থেকে আমাদের বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে আমাদের বন্ধু কাদের মোল্লা, পাকিস্তানিদের বন্ধু, বিভিন্ন সময় তাদের কাজে লাগা বন্ধুকে আমরা ফাঁসি দেওয়ার কারণে বাংলাদেশ সরকার বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব তারা গ্রহণ করেছে। তো আজকে যখন আমরা যুদ্ধবরোধের বিচার কার্য শুরু করলাম, গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত শুরু হলো। আপনারা খেয়াল করে দেখেন, নির্বাচন আমার দেশে মনে হয় ড্যান মদিনার মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে দিল্লি বলে থাকলেন তিনি যে আমাদের নির্বাচন কিভাবে হবে, ড্যান মদিনা ঠিক করে দেবে। আমাদের জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনা এই জাতির দায়িত্ব গ্রহণ করার পর আমরা মুক্তিযুদ্ধের জাতি, আমরা চেতনার জাতি, আমরা অহংকারের জাতি, আমরা কোনো মদিনার কাছে আমাদের আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়া ভেবেছিলেন মদিনা বোধ ওনাকে ক্ষমতায় বসিয়ে দেবে। 5 তারিখের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই। এই কুমিল্লায় আমাদের আপামর জনগণের সামনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি দেখেছি এই কুমিল্লায় এর আগে যখন জ্বালা অপরাধ সারা দেশ শুরু হয়েছিল, আমি এই মঞ্চে দাঁড়িয়ে ডাক দিয়েছিলাম কুমিল্লার মানুষকে। আজকে যে আমি ডাক দিয়েছি, আমি ডাক দিয়েছিলাম, আপনারা এসেছিলেন। আমি সেখানে দীপ্তবারে ঘোষণা করেছিলাম শান্তির কুমিল্লা অশান্তি কাউকে করতে দেওয়া হবে না। আগামীকাল থেকে এই কুমিল্লার সকল মানুষের দায়িত্ব আকামা বাহাউদ্দিন বাহার নিয়েছে। আমার এই কুমিল্লা একটি জ্বালা অপরাধ ঘটনা ঘটতে দেওয়া হবে না। আপনারা আমার সাথে ছিলেন,
আমরা পূবালী চত্বরে প্রশাসনের সাথে পুলিশ বাহিনীর সাথে দাঁড়িয়ে থেকে এই কুমিল্লার মানুষের শান্তি রক্ষা করেছি। আমি ওয়াদা করেছিলাম সেই সময় যে আমাকে একটা ভোট দেবেন একদিনের জন্য, আমি আপনাদেরকে 5 বছর পাহারা দেব। আমি সেই কথা রক্ষা করেছিলাম, নিজের জীবনকে বাজি রেখে দাঁড়িয়েছিলাম। আমাকে 2 বার গুলি করা হয়েছে, তারা ভেবেছিল গুলি করলে আমি পালিয়ে যাব। আমি মুক্তিযোদ্ধা, পালানোর তো সুযোগ নেই। এই দেশটা আমরা এনেছি, যাব কোথায়? আমাদের তো পালানোর সুযোগ ছিল না। আমরা যখন নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন শেষ করলাম, এখনো তারা চক্রান্ত শুরু করেছে। আমাদের জাতির অগ্রগতি যখন শুরু হলো, আমরা কি দেখলাম? পদ্মার টাকা দেওয়া হবে না। আমাদের নেত্রী বলেছে পদ্মার টাকা তোমাদের কাছ থেকে নেব না। ওয়ার্ল্ড ব্যাংক বোর্ড অব ডিরেক্টরসের মিটিং ছাড়া আমেরিকার প্রেসারে আমাদের পদ্মার টাকা বন্ধ করে দিল। আমরা আজকে সেই পদ্মার টাকা, আমাদের নিজের টাকা আমরা পদ্মা করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কাজ শুরু হয়েছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই, দিস ইজ নট 71, দিস ইজ নট 75, দিস ইজ 2014। আমাদের রিজার্ভ 22 বিলিয়ন চেয়ে বেশি। আমরা কারো কাছে বিক্রি চাইতে হবে না। আমাদের জাতির যে অগ্রগতি, এই অগ্রগতি আমরা ধরে রাখতে পারি। আগামী দিন আমরা 21 সালের বাংলাদেশ বিনির্মাণ করতে কোনো কথা হবে না। এবার আপনাদের কাছে এবার খালেদা জিয়া যখন মিটিং করলেন কুমিল্লায়, আমাকে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে জিজ্ঞেস করলো যে আমাদের উপরে কোনো খবর আছে। আমি বললাম না, আমরা গণতান্ত্রিক সরকার, তারা তাদের মতো সভা করবে, আমাদের সমস্যা। কিন্তু যখন কুমিল্লা এসে শুনলাম যে সারা কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে জামাত শিবির, যে জামাত শিবিরকে আমি 9 মাস উঠতে দেই এই কুমিল্লায়, সেই জামাত শিবিরকে আবার পুনর্বাসন করার জন্য ম্যাডাম খালেদা জিয়া তাদেরকে নিয়ে কুমিল্লা টাউন হলে আসলেন। সেখানে বক্তৃতা হলো, আমার এই শহীদ মিনারে তাদের ব্যানার লাগানো হলো, পোস্টার লাগানো হলো। কামরুজ্জামানের মুক্তি চায়। কোন কামরুজ্জামান? যে কামরুজ্জামান আমার দেশের একটা গ্রামকে সকল পুরুষকে হত্যা করে, মহিলাদেরকে ধর্ষণ করার পর আজকে সেটাকে ভিডিও বলে করা হয়। আমরা আসলে ভিডিও বলে বিরাঙ্গনা বলি। কিছুক্ষণ আগে আমরা বিক্রি কলেজের নাটক দেখি। আপনাদের কারো সহ্য হয়েছে কথা বলে? এই নাটকের বক্তব্য আমাদের সকল বক্তৃতার চেয়ে ভালো হয়েছে এই নাটক। এই নাটকই তো আমাদের কথা বলে দিয়েছে। সেই কামরুজ্জামানের মুক্তির পোস্টার, ব্যানার আমার শহীদ মিনারের পাশে লাগিয়েছে। আমরা তো এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই। তারা ভেবেছিল সারা দেশ থেকে এনে বলে আমরা 2 জন মিলে গেছি। তারা 2 জন মিলে গেছে, 2 জনের ঝগড়া নাকি মিলে গেছে। এই জন্য কুমিল্লাতে অনেক কিছু হয়। আমরা আজকে কুমিল্লার মানুষকে আহ্বান করেছি। এই কুমিল্লার মানুষ আজকে আবার ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির যুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমরা বিজয় উৎসব উদযাপন করেছি। আজকে সারা কুমিল্লার মানুষ ঘরে ছিল না কেউ। আমরা যখন রেলে নিয়ে যাই, আমি দেখলাম কুমিল্লার সকল রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে আছে। একটা রাস্তাতে কোনো অবস্থাগুলো আমাদের হয় নাই। কোনো মানুষ, আমার মনে হয় না তাদের আজকে অন্য কোনো চিন্তা চেতনা ছিল। আমাদের ভাড়া করার লোক লাগে নাই। তা আজকে বলতে চাই, এই কুমিল্লা যারা মনে করেন আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, আপনার জামাত শিবির দেখে আমাদেরকে ভয় দেখাবেন, গোদা পায়ের ভয় আমাদের কিছু নাই। আগামী দিন আবার আমাদেরকে খালেদা জিয়া অনেক জায়গায় মিটিং করে বলেন রাস্তায় নামলে আর উঠবেন না। আমরা যখন রাস্তায় নামি তখন আর কাউকে রাস্তায় দেখা যায়। আজকে যখন নেমেছি আর কাউকে রাস্তায় দেখা যাবে না। এই কুমিল্লা আবার ঘোষণা দিলাম, এই কুমিল্লার জামাত শিবির রাজাকার মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এই কুমিল্লা মুক্তিযুদ্ধের চেতনার কুমিল্লা। আজকে কুমিল্লার মানুষ আমাকে আবার আপনারা উৎসাহিত করেছেন। আমি যখন ডাক দিই যখন কুমিল্লার মানুষ আমার কাছে আসে, তখন আমার চেয়ে শক্তিশালী মানুষ কেউ হয় না। আমি জনমানুষের রাজনীতি করি। জনগণ যখন আমাকে সমর্থন দেয়, আমি যে কোনো কঠিন কাজ করতে সক্ষম হই। আজকে এইবারের বিজয় উৎসবে আমরা প্রশাসন সহ আমরা কিছু দায়িত্ব গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে আজকে বিজয় উৎসব করতে চাই। আমরা কুমিল্লাকে মাদক মুক্ত করতে চাই। আপনারা রাজি সবাই থাকবেন মাদক মুক্তে?
আমি আপনাদেরকে বলেছি মাদক মুক্ত করতে আপনাদের সাহায্য লাগবে, প্রশাসনকে সাহায্য করতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে। আপনার ছেলে যখন মাদকাসক্ত হয় তখন আমার কাছে যে তদবির করবেন না, ভাই আর খাবে না, দিয়ে দিন, একটা বার ছেড়ে দেন, এই তদবির চলবে না। এবং আজকের এই সভা থেকে দাঁড়িয়ে বলতে চাই, এখনো যদি আমার কোনো কর্মী মাদকাসক্ত হন, 16 ডিসেম্বর পর থেকে আর মাদক খাবেন না, তাহলে আমাকে হয় মাদক অথবা বাহার একটা নিতে হবে। আপনাদের কোনটা নেবেন খেয়াল করবেন, কোন দিকে একটা নিতে হবে। মাদকের সাথে কোনো আপোষ করার কোনো সুযোগ নাই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই জাতিকে একটি সমৃদ্ধশালী জাতি তৈরি করার জন্য, মাদকাসক্ত জাতি তৈরি করার জন্য নয়। আমরা কুমিল্লার সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত কুমিল্লা করতে চাই। আপনারা জানেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আমি তাকে গ্রেফতার করে দিয়েছি চাঁদাবাজির অপরাধে। আমার দলের কোনো কর্মী যদি কোনো চাঁদাবাজি করে, প্রশাসনকে আমি বলে দিতে চাই, আপনি কোনো তদবির না, তাদেরকে গ্রেফতার করবেন। পুলিশ সুপারকে আমি বললাম, সারা শহরে সিসি ক্যামেরা লাগিয়েছেন, চাঁদাবাজ মুক্ত কুমিল্লা করার জন্য আমি আপনার পাশে থেকে কাজ করবো। পুলিশ সুপারকে আমি আজকে ওয়াদা করতে চাই, মাঠ থেকে আমি চাই আমার কুমিল্লার মেয়েরা নিরবিচ্ছিন্নভাবে চলবে। ইফটিজিং মুক্ত কুমিল্লা করতে চাই। আমাদের জেলা প্রশাসন এখানে আছে, স্কুল কলেজের সামনে যদি কোথাও ইফটিজিং হয়, অভিভাবককে আমাকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আমরা মোবাইল কোর্ট বসে, আপনারা জানেন না, আমি এর আগে এই মঞ্চ থেকে ঘোষণা দিয়েছিলাম ইফটিজিং মুক্ত কুমিল্লা। এরপরে আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে প্রত্যেকটা ইফটিজিং এরিয়াতে আমরা ধরে ধরে তাদেরকে পেনাল্টি দিয়েছি। ভিক্টোরিয়া কলেজের মেয়েকে উত্ত্যক্ত করার জন্যে আমার এক কর্মীকে আমি 6 মাসের জেল দিয়েছি বলে। তা আজকে বলতে চাই, কুমিল্লায় ইফটিজিং মুক্ত করতে হলে সকল অভিভাবকরা আমাদেরকে সাহায্য করতে হবে। আপনাদের ইফটিজিং করলে আপনারা আমাদেরকে জানান না, মনে করেন যে আত্মসম্মানে রাখবে। আপনারা খেয়াল করেন না আমাদের কত আত্মত্যাগ করেছে আমাদের বোনরা মুক্তিযুদ্ধের সময়, যাদেরকে আমরা বীরাঙ্গনা বলি। আমি মুক্তিযুদ্ধ করেছি, আপনার নবীনগর থানা দখল করেছিলাম, সেখান থেকে 52টা মহিলাকে আমরা উদ্ধার করেছি। 87 জন 88 জন রাজাকার আমরা ধরেছিলাম। আমরা 14 জন পাকশালাকে গ্রেফতার করেছিলাম। আমরা জানি আমাদের মা বোনদের উপর কি নির্যাতন হয়েছে। আমাদের মা বোনদেরকে বাংলাদেশের ক্যাম্পে নিয়ে বিবস্ত্র করে রেখে দিয়েছে, যাতে তারা পালিয়ে যেতে না পারে। সেই জাতি অহংকার করে আজকে মুক্তিযুদ্ধ করে। আমরা তো ইফটিজিং মারার জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমাদের মেয়েরা নিরবচ্ছিন্নভাবে দেশে চলতে হবে। যে জাতির যে মা বোনেরা এত আত্মত্যাগ করে কি দেশ স্বাধীন করেছে, তার পরবর্তী প্রজন্মের মেয়েরা তো ইফটিজিং এর শিকার হওয়ার জন্য বাংলাদেশ তৈরি করি না। আমরা বাংলাদেশ কি হবে জানি না, কুমিল্লাকে প্রতীকীপ বলা হয়। আমরা কুমিল্লা থেকে শুরু করব। কুমিল্লা থেকে শুরু করলে সেটা বাংলাদেশের সকল প্রত্যন্ত অঞ্চলে যে পড়বে। আমরা কুমিল্লা থেকে তো স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের বীর সন্তান বাবু ধীরেন দত্ত 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদে দাঁড়িয়ে বলেছিলেন, মিস্টার স্পিকার, পাকিস্তানের রেজুলেশন, জাতীয় পরিষদের রেজুলেশন ইংরেজি এবং উর্দুর সাথে বাংলায় লিখতে হবে। মিস্টার স্পিকার সেদিন কথা শোনেন নাই। লিয়াকত খান বলেছিলেন, মিস্টার দত্ত আপনি তো বাড়াবাড়ি করছেন, ইউ শ্যাল হ্যাভ টু পে ফর ইট। আমাদের সেই বীর সন্তান 1971 সালে সে পেমেন্ট দিয়েছে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। পেমেন্ট দিলেও আমরা পরাধীন, আমরা পেমেন্ট দিয়ে আমাদের স্বাধীনতা এনেছি। তা আজকে বলতে চাই, এই কুমিল্লা প্রতীকটি আমরা কুমিল্লা থেকে সন্ত্রাস মুক্ত, ইফটিজিং মুক্ত, চাঁদাবাজ মুক্ত কুমিল্লা করতে চাই। এই কুমিল্লা সাথে আপনারা যদি আমার সাথে এখন লগে আরেকটা সংযোগ করতে, রাজাকার মুক্ত, রাজাকার মুক্ত কুমিল্লা করবো আমরা। কোনো আপোষ করার কোনো সুযোগ নাই। ময়দানে দেখা হবে, আবার ধমক দেন আমাদেরকে, রাস্তায় থাকবে, উঠবেন না। আমরা না হলে রাস্তায় তো পাবেন না। আমরা যখন রাস্তায় নেমে যাব তখন রাস্তা পাবেন না। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এই 8 তারিখ থেকে আমরা আমাদের কাজ শুরু করেছিলাম। আমাদের কুমিল্লার স্বাধীনতার যুদ্ধের ইতিহাস ধরে রাখার জন্যে অত্যন্ত কষ্ট করে গত প্রায় 3 বছর যাবৎ তথ্য উত্তাপ নিয়ে
আমরা ৭১-এর কুমিল্লা নামে একটি ডিভিডি তৈরি করেছি। সেখানে আমাদের নেতা শিবনারায়ণ দাসের কথা আছে, সেখানে আমার নেতা রুস্তম ভাইয়ের কথা আছে, অধ্যক্ষ আব্দুর রব্বের কথা আছে, আমাদের অনেকের কথাই আছে। এখানে অনেক মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে আমরা সেই ক্যাসেটটা তৈরি করেছি। আমি আজকের এখানে আর দাঁড়িয়ে আরও বলতে চাই, আমাদের জানার বাইরে এখন অনেক কিছু আছে। যদি এমন কোনো তথ্য কুমিল্লা আপনি আমাকে দেন, আমরা সেগুলো ইনকোয়ারি করব, চেক করব এবং এটা আনলে সন্নিবেশ করবে, একটা চলমান প্রসেসের মতো থাকবে আমাদের ডিভিডি। আপনারা অনেকে ডিভিডি দেখেছেন, আমাদের ডিভিডিটা আজকে কমপ্লিট হয়ে গেছে, দেখাবেন আপনারা? কমপ্লিট, ফাইনাল, আর দেখাবেন না? আমাদের ডিভিডি যারা কিনতে চান, আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ডিভিডি কোথায় পাওয়া যাবে। আমাদের ক্লাব টাউন হলের সেক্রেটারি আবিদুর রহমান জাহাঙ্গীর সাহেবের কাছে পাওয়া যাবে। আপনারা 200 টাকার বিনিময়ে কিনতে পারবেন। আমাদের এই 200 টাকা আমরা ডিভিডি যিনি তৈরি করেছেন তার জন্য আমরা বরাদ্দ করেছি। অনেক কষ্ট স্বীকার করে তিনি এটা করেছেন। তা আপনারা যারা কিনতে চান আপনারা সেখান থেকে কিনতে পারবেন। এবং আরও যদি নতুন তথ্য কেউ দিতে চান, আমাকে সরাসরি তথ্য দিবেন, আমরা সেগুলো আবার সামনে সন্নিবেশিত করব। আজকের বিজয় দিবসে সেই ভোর 6:30 থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন, আমি তাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। কুমিল্লা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কুমিল্লা প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই বিজয় উৎসবগুলো 8 তারিখ থেকে সুনিপুণভাবে আজকে 16 তারিখ পর্যন্ত পৌঁছে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা আজকে এই বিজয়ে আরেকটা জিনিস বলতে চাই, হতাশার কিছু নিয়ে আসে। এই জন্য নেই যে আমরা যখন 1969 সালে যে স্লোগান তুলেছিলাম 70-এ, আজকে নতুন প্রজন্ম সেই স্লোগান যখন আবার দিতে শুরু করেছে, আমরা যখন বলেছিলাম পদ্মা মেঘনা যমুনা, আজকে এই প্রজন্মের সন্তানরা যখন বলে পদ্মা মেঘনা যমুনা, আমার মনে হয় আমরা রিলে রেসের কাঠিতে তাদের হাতে তুলে দিয়েছি। এবং এটা সামনের দিকে তারা এগিয়ে নিয়ে গিয়ে আগামী প্রজন্মের সন্তানদের কাছে তারা তুলে দেবে, মুক্তিযুদ্ধের চেতনা তারা তুলে ধরবে। এই আশাবাদ এবং বিশ্বাস করে আজকে এই বিজয়ে আমার প্রিয় কুমিল্লার সকল মানুষকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। ছুটি করবে আধুনিকতম কোন শহরে, সেই যমুনার সেতুটা যদি আজ বাধা হয়, একালের সাক্ষী দেবে।